আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে কমন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তো আমরা জানি ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাকে বলা হয় ইংরেজি গ্রামারের হার্ট, সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ সেই ভার্ব রিলেটেড যে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে টেন্স। তো টেন্স সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, আমরা জানি। আমরা ছোটোবেলা থেকেই টেন্স পড়ে আসছি, এখনও আমরা পড়ি। অর্থাৎ ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রায় 12 বছর ধরে আমরা 12টা টেন্সের ফর্ম মুখস্থ করি, তারপরও মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ হচ্ছে আমরা ইংরেজিকে মনে করি একটা সাবজেক্ট, এটা আমাদের পড়তে হবে, এটা A+ পেতে হবে, ক্লাসে ভালো মার্কস পেতে হবে, রোল আমাদের ক্লাস রোল আগাইতে হবে, এই হিসেবে কিন্তু আমরা ইংরেজিটা পড়ি। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে ইংরেজি হচ্ছে একটা ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা কমিউনিকেশনের একটা মাধ্যম। অর্থাৎ ইংরেজি যে একটা ভাষা, এটা যখনই আমরা মনে রাখি না, তখনই আমরা মনে করি এটা সাবজেক্ট, আর ওটা আমরা পড়ার জন্য শুধু উল্টাপাল্টা রুলস মুখস্থ করি। আমরা ইংরেজি কিন্তু কিছু জানি না, আমরা একটা ওয়ার্ড ইংরেজিতে লিখতে পারি না, আমরা কোনো বাক্য রচনা করতে পারি না, আমরা ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে পারি না, আমরা 2টা লাইন ইংরেজিতে কথা বলতে পারি না। তারপরে আমরা ইংরেজি কোনো লেখা, কোনো জার্নাল, কোনো ইংলিশ নিউজ পেপার আমরা পড়ে বুঝতে পারি না, বা ইংরেজির কেউ কোনো খবর বা ইংরেজিতে কোনো বক্তৃতা শুনেও কিন্তু আমরা বুঝতে পারি না। অর্থাৎ আমরা ইংরেজিকে ভাষা মনে করি না, আমরা ইংরেজিকে একটা সাবজেক্ট মনে করে আমরা পরীক্ষা দেই, আমরা পাশ করি, A+ পাই, কিন্তু দিন শেষে আসলে আমরা ইংরেজি শিখি না। কারণ ইংরেজি একটা ভাষা, এটা হচ্ছে চর্চার মাধ্যমে শিখতে হয়। তো যাই হোক, আমরা এগুলো পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে শিক্ষার্থীদের সবচেয়ে কমন সমস্যা। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে 100% উত্তর করতে পারে না, তারা রাইট ফর্ম অফ ভার্ব ভুল করে। আচ্ছা, তো ভুল করার কারণ আছে। কারণ হচ্ছে আমাদের পাঠ্য বই বা বিভিন্ন বইয়ে আমরা যে রাইট ফর্ম অফ ভার্ব যখন শিখতে যাই বা বিভিন্ন প্রাইভেটে যখন আমরা পড়তে যাই, তখন শিক্ষকরা এবং আমাদের বইপত্রে আমরা দেখি প্রায় 1 থেকে প্রায় 40-50টা রুলস আছে। অর্থাৎ এই রুলসগুলো আমরা মুখস্থ করা শুরু করি। একজন শিক্ষার্থী না বুঝেও রুলস মুখস্থ করে, বুঝেও মুখস্থ করে, মুখস্থ করে গিয়ে যখন পরীক্ষার হলে যায়, তখন আমাদের ওই রুলস হারিয়ে যায়, আমরা তখন রাইট ফর্ম অফ ভার্ব উত্তর করে আসতে পারি না। তো আমরা আজকে শিখবো অন্যভাবে, অর্থাৎ আমরা কোনো রুলস পড়বো না, রুলস ছাড়া কীভাবে রাইট ফর্ম অফ ভার্ব পড়া যায় আমরা সেটা নিয়ে আলোচনা করব। যেমন আমরা যদি একটা ভার্ব লিখি, আচ্ছা, রাইটস ফর্ম অফ ভার্ব, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ বা ভার্বের সঠিক গঠন। মানে একটা ভার্বের কয়টা রূপ থাকে, আমরা দেখি একটা ভার্বের কয়টা রূপ থাকে। যেরকম আমি মনে করলাম একটা ভার্ব, সেটা হচ্ছে, আচ্ছা, এখন আমরা দেখলাম যে একটা ভার্বের আসলে 5টা রূপ হয়। অর্থাৎ একটা ভার্বকে আমরা এরকম 5টা রূপে দেখি। যেরকম আমি লিখেছি এখানে ইট, তারপরে এখানে লিখেছি ইটস, এটা হচ্ছে ইট, তারপর এটা হচ্ছে ইটিং, এটা হচ্ছে অ্যাট, এটা হচ্ছে ইটেন। অর্থাৎ এটাকে আমরা বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলি ভার্বের বেস ফর্ম, এটাকে বলি ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, এটাকে বা কন্টিনিউয়াস ফর্ম বলি, এটাকে আমরা বলি ভার্বের পাস্ট ফর্ম, আর ওটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের রুলস মুখস্থ করা ছাড়া আমরা যদি দেখি যে ইটস একটা বাক্যের কোন কোন জায়গায় বসে, ইট একটা বাক্যের কোথায় কোথায় বসে, ইটিং কোথায় কোথায় বসে, এবং অ্যাট কোথায় বসে, এবং ইটেন কোথায় বসে, তাহলে কিন্তু আমাদের কোনো রুলস মুখস্থ করার দরকার নেই। মানে আমরা দেখব যে এই ফর্মগুলা বাক্যের কোথায় কোথায় বসে, অর্থাৎ বাক্যের যেখানে যেখানে বসবে আমরা যদি সেই জায়গাটা চিনে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা খুব অনায়াসে এদের ব্যবহার করে আসতে পারবো। কিন্তু আমি যদি এটা না এভাবে চিন্তা না করে আমি যদি রুলস মুখস্থ করি, তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা দেখব ইট। তাহলে আমরা প্রথমে ভার্বের সঙ্গে যে এস ফর্ম অর্থাৎ ইটস, এই ফর্মটা আসলে একটা বাক্যের কোথায় কোথায় বসে আমরা একটু দেখি। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস হয়। এই যে একটা রুলস বললাম, এটা 95% স্টুডেন্টেরই এই রুলস মুখস্থ। অর্থাৎ তারা কিছু পারুক আর না পারুক, রুলস মুখস্থ। ক্লাসে জিজ্ঞেস করলে বলে, স্যার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বাই এস হয়, মুখস্থ করে বসে আছে। কিন্তু থার্ড পারসন কি, সিঙ্গুলার নাম্বার কি, এই হিসাব নিকাশ কিন্তু তারা বোঝে না, মুখস্থ করে আসছে।
তো এখন আমরা এটা মুখস্থ না করে আমরা যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি হি, শি, ইট এবং নাম, নাম বলতে কোনো কিছুর নাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি হি, শি, ইট কোনো কিছুর নাম হয় তাহলে সেখানে ভার্বের সঙ্গে এস অথবা ইএস হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি এটা আমাদের জানতে হবে। এটা আমরা সবাই জানি যে বর্তমান কালে যে কাজটা সাধারণত হয় বা হয়ে থাকে তাকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, এইটা আমরা ভুলে যাব, এটা আমাদের দরকার নেই। আমরা মনে রাখবো কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি হি, শি, ইট এবং কোনো কিছুর নাম হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস হয়। আমরা উদাহরণ দেখি। এখন আমরা উদাহরণের দিকে দেখি। তার মানে এখানে সাবজেক্ট আছে হি, এখানে সাবজেক্ট আছে শি, এখানে কোনো কিছুর নাম, অর্থাৎ আমরা সেই কমন নাম রহিম, যেটা বাংলার ইতিহাসে আমরা জানি প্রত্যেক শিক্ষক উদাহরণে রহিমকে রাখে, সেই রহিম, অর্থাৎ হি ইটস রাইস, এই যে ভার্বের সঙ্গে কিন্তু মানে আমরা রাইস রাখি না, আমরা পিৎজা রাখছি, মানে কমন যে হি ইটস রাইস এটা আমরা ভুলে যাই, আমরা পিৎজা। তাহলে কি হি ইটস এ পিৎজা, এই যে ভার্বের সঙ্গে এস, শি আছে সাবজেক্ট ইটস, রহিম আছে সাবজেক্ট ইটস, অর্থাৎ আমরা জানলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এখানে সাবজেক্ট হি, শি, ইট কোনো কিছুর নাম আছে, এই জন্য আমরা ভার্বের সঙ্গে এস দিলাম। আমাদের কিন্তু এই ইটস শেষ, আমরা আর পৃথিবীর কোথাও ইটসকে পাবো না। তার মানে আমরা ভার্বের যে 5টি ফর্ম দেখলাম, একটি ফর্ম আমরা শেষ করলাম। আমরা কি কোনো রুলস বলেছি? আমরা কিন্তু একটা রুলসও বলি নাই। আচ্ছা, এখন আমরা দেখি ইট কোথায় বসে। ইট আমরা একটু আগে যে বললাম যে সাবজেক্ট যদি হি, শি, ইট এবং কোনো কিছুর নাম হয় এবং সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, তাহলে সেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। কিন্তু যদি না হয় তাহলে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্ট যদি হি না হয়ে যদি আই হয়, সাবজেক্ট যদি উই হয়, সাবজেক্ট যদি দে হয়, সাবজেক্ট যদি ইউ হয়, অর্থাৎ যদি সাবজেক্ট এগুলো হয় তাহলে ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে কি ভার্বের সঙ্গে কিছুই যুক্ত করা যাবে না, এস বা ইএসও না, ভার্বের সঙ্গে ইডিও না, অর্থাৎ ভার্বের বেস যে ফর্মটা, মূল যে ভার্বটা সেটাই আমরা বসাবো। আচ্ছা, এটা আমরা মনে রাখবো। আরেকটা কি, যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তারপরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা হবে বেস ফর্ম। এখন মডাল অক্সিলারি ভার্ব কি? মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, নিড, ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এরকম 18টি মডাল অক্সিলারি ভার্ব আছে। তাহলে এই মডাল অক্সিলারি ভার্বের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আরেকটা আমরা দেখি যে মনে রাখি আমরা যে যদি প্রিপোজিশন টু হয়, আমরা জানি টু একটা প্রিপোজিশন, এই টু এর পরে সবসময় V1 হয়, যদি এটাকে ইনফিনিটিভ বলা হয়, এই আলোচনা আমরা পরে করব। অর্থাৎ আমরা মনে রাখবো যে সকল প্রিপোজিশন বাদে যদি টু প্রিপোজিশনটা হয় তাহলে ওই প্রিপোজিশনের পরে যদি কোনো ফাঁকা থাকে তাহলে ওই জায়গায় যদি কোনো ভার্ব বসাতে হয় সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। ওকে, আমরা একটু উদাহরণ দেখি। এখন আমরা এই যে আমি 5টা বাক্য লিখেছি, বাক্যর দিকে তাকাই। আমি বলেছি যে কোন কোন জায়গাতে ভার্বের বেস ফর্ম হয়। বলেছিলাম সাবজেক্ট যদি আই, ইউ, দে, উই, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, যদি সাবজেক্ট এগুলো হয় এবং প্লুরাল হয় তাহলে ভার্বের সঙ্গে কিছুই যুক্ত করা যাবে না। এই যে আই ইট রাইস, আমরা ইটকে কিছুই যুক্ত করি নাই, ফাঁকা রেখেছি। ইউ ইট রাইস, ইটকে কিছু যুক্ত করি নাই। দে, ইট কিন্তু কিছুই যুক্ত নেই। তারপর আমরা বলেছি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। এই যে ক্যান মডাল অক্সিলারি, ক্যানের পরে কিন্তু ইট হলো, বেস ফর্ম হলো। এখানে ক্যান ছাড়া কুড হতে পারে, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, যাই থাকুক না কেন সকল মডাল অক্সিলারি ভার্বের পরেই কিন্তু ভার্বের বেস ফর্ম। আরেকটা আমরা বলেছি যে প্রিপোজিশন টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে বেস ফর্ম। এই যে আমরা দেখেছি প্রিপোজিশন টু এর পরে ভার্ব আসছে, এই জন্য আমরা বেস ফর্ম রাখছি। তাহলে কিন্তু আমাদের এটাও শেষ যে কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসে, সেটা কিন্তু আমরা জেনে ফেললাম কোনো রুলস মুখস্থ করা ছাড়া। এখন আসে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এই ফর্মটা কোথায় বসে।
আমরা জানি সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি হয়। এখন কন্টিনিউয়াস টেন্স তো তিনটা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো এখন এই কন্টিনিউয়াসগুলোর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, এটা আমরা জানি। তাহলে সেখানে কি কি ঘটনা ঘটতে পারে আমরা এত কিছু মুখস্থ না করে যদি আমরা বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা জানি সাহায্যকারী ভার্ব থাকে হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্টে থাকে ওয়াজ অথবা ওয়ার। ফিউচারে থাকে হচ্ছে উইল বি অথবা শ্যাল বি। অর্থাৎ সাবজেক্টের পরে এই তিনটা কন্টিনিউয়াস টেন্সে এই সাহায্যকারী ভার্বগুলো থাকবে। এই সাহায্যকারী ভার্বের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সঙ্গে হবে আইএনজি। হিসাব কিন্তু শেষ, আমাদের কন্টিনিউয়াসের ব্যবহার আর নেই। আচ্ছা, আরেকটা জায়গায় কন্টিনিউয়াসের ব্যবহার আছে, সেটা হচ্ছে একটা বাক্যে যদি একের অধিক কখনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটাকে নাউন বানাইতে হয়। আর নাউন বানানোর প্রসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান্ড। অর্থাৎ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস V1 আর জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তাহলে আমরা এই টু প্লাস V1 এর ব্যবহারটা আমরা দেখে আসছি। এখন জিরান্ড হচ্ছে একটা বাক্যে যদি একের অধিক ভার্ব আসে তাহলে আইএনজি। তার মানে এই ঘটনা আর এই তিনটা ঘটনা ছাড়া কিন্তু আর কোথাও আইএনজি হওয়ার সুযোগ নেই। তাহলে আইএনজি কিন্তু আমরা শিখে ফেললাম। এখন আমরা উদাহরণটা দেখি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম ইটিং রাইস। এই যে অ্যাম ছিল, ইটিং হলো। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ ইটিং রাইস। এই যে ওয়াজ ছিল, ইটিং হলো। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। উইল বি অথবা শ্যাল বি থাকলে এই যে আইএনজি। আরেকটা আমরা বলেছিলাম যে সকল প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এখন প্রিপোজিশন টু যদি না থাকে, অন্য যদি প্রিপোজিশনগুলো থাকে, তাহলে তারপরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটা অবশ্যই আইএনজি হবে। আর এই আইএনজিটার নাম হচ্ছে জিরান্ড, যে জিরান্ডের কথা আমরা বললাম। তাহলে কিন্তু ভার্বের আইএনজির ফর্ম কিন্তু শেষ। আমরা কিন্তু কোনো রুলস ছাড়াই ভার্বের আইএনজি কোথায় কোথায় বসে আমরা কিন্তু জেনে গেলাম। এখন আমরা পরবর্তীটা দেখি। তার মানে এখন আমরা দেখি ভার্বের পাস্ট ফর্ম, এটাকে আমরা V2 বলি। পাস্ট ফর্মটা কোথায় বসে? এটা একদম সহজ, একটা জায়গাতেই ভার্বের পাস্ট ফর্ম হয়, সেটা হচ্ছে, এখন আমরা এটা দেখি, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম এটাকে আমরা সংক্ষেপে টু বলি, V2 বলি। এখন এই V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম একটা জায়গাতেই বসে, আর কোথাও বসে না, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকালে কোনো কাজ হয় বা হয়েছিল এরকম বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা, সেখানে গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ওই একটা জায়গাতেই বসবে, আর কোথাও কিন্তু বসবে না। অর্থাৎ অতীতকালে যেরকম অ্যাট রাইজ ইয়েস্টারডে, এই যে গতকাল কথাটা উল্লেখ আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। এই জন্য আমরা কিন্তু ভার্বের V2 বসালাম অ্যাট। এটা কিন্তু শেষ, আর কোথাও কিন্তু এই ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার নেই, কোনো রুলস ছাড়া কিন্তু আমরা এটা পারলাম। তাহলে এটা আমরা মুছে দিই। আর একটা বাঁচে, সেটা হচ্ছে ইটেন অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা কোথায় কোথায় বসে আমরা জানি, যেরকম সকল পারফেক্ট টেন্স। তাহলে কী কী পারফেক্ট টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কিন্তু ওই সকল পারফেক্ট টেন্সে কিন্তু হয় হ্যাভ থাকবে, অথবা হ্যাজ থাকবে, অথবা হ্যাড থাকবে। তাহলে আমরা যদি এক কথায় মনে রাখি, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলেই V3 হবে। আর কোথায় পারফেক্ট টেন্স, আর কোথায় পাস্ট পার্টিসিপল বসে? সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে বসে। আমরা একটু উদাহরণ দেখি। আমরা দেখলাম যে এখানে প্রত্যেকটা জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, অর্থাৎ V3। এটাকে সংক্ষেপে V3 বলা হয়। অর্থাৎ এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ভার্বের সাথে, অর্থাৎ V3। এটা ছিল পাস্ট পারফেক্ট, V3। এখানে হ্যাজ ছিল V3।
আর আমরা বলেছিলাম যে প্যাসিভ ভয়েজে V3 হয়, অর্থাৎ এই যে এটা প্যাসিভ ভয়েজ আছে, রাইস ইজ ইটেন বাই মি। এরকম অনেক প্রিপোজিশন প্যাসিভ ভয়েজ আছে, সেই প্যাসিভ ভয়েজের পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 বসে। এখন আমাদের কিন্তু এই যে 50টা রুলস, আমরা কিন্তু কোনো রুলস মুখস্থ না করে আমরা মাত্র 5 মিনিটে কিন্তু পুরো রাইটস ফর্ম অফ ভার্ব শিখে ফেললাম। তারপরও কিছু ব্যতিক্রম রাইটস ফর্ম অফ ভার্ব আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। কোনো নিয়ম ছাড়া, কোনো রুলস ছাড়া আমরা কিন্তু রাইটস ফর্ম অফ ভার্বের যে 5টা ফর্ম থাকে ভার্বের, সেগুলো কোথায় বসে আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি। তো এখন আমরা এগুলোর বাইরে কিছু এক্সক্লুসিভ অর্থাৎ ব্যতিক্রমধর্মী নিয়ম আছে যেগুলো পরীক্ষাতে প্রচুর আসে। সেরকম আমরা 3টি নিয়মকে বাছাই করেছি। সবচেয়ে পপুলার নিয়ম অর্থাৎ ব্যতিক্রমী নিয়ম, যেটা আর আমরা জানি ব্যতিক্রমী পরীক্ষাতে আসে। যেরকম যদি কোনো বাক্যের মধ্যে লিস্ট কথাটা থাকে তাহলে পরবর্তী মুখস্থ যে কোনো বাক্যের মধ্যে লিস্ট থাকলেই শুড হবে। যেরকম আমরা যদি বলি রিড অ্যাটেন্টিভলি, মানে মনোযোগ সহকারে পড়ো, নইলে ইউ শুড ফেল। এই যে লিস্ট থাকার কারণে, এখানে লিস্ট হবে, লিস্ট, রিড অ্যাটেন্টিভলি, লিস্ট, ইউ শুড ফেল। এই যে লিস্ট থাকার কারণে ইউ এর পরে শুড হলো। শুডের পরে তো আমরা জানি ভার্বের বেস ফর্ম, কারণে শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এই নিয়মটা আমরা মনে রাখবো। দ্বিতীয় যে নিয়ম, আমরা জানি যে সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি হয়। আরেকটা জানলাম যে প্রিপোজিশন টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, আর অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। সব নিয়ম বাদ দিয়ে এখন আমরা দেখব যদি কোনো বাক্যের মধ্যে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু এবং সাবজেক্ট টু, এগুলো যদি থাকে তাহলে এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি দিব। এটা পরীক্ষাতে প্রচুর আসে এই রুলসটা। 3 নম্বর যে নিয়ম সবচাইতে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে বেশি আসে, সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের বাংলা হচ্ছে এটাই উপযুক্ত সময়। তাহলে কিন্তু V2 হয়। আমরা বলেছিলাম না যে সকল পাস্ট ইনডিফিনিটিভ V2 হয়, আর কোথাও হয় না, আর এই একটা জায়গাতে V2 হয়, সেটা হচ্ছে যদি বাক্যের মধ্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। বলেছিলাম যে যদি কোনো বাক্যের মধ্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা উইশ, যদি এই কোনো কিছু একটা থাকে তাহলে আমাদের পরবর্তী ভার্বটা হবে V2। এই যে ইট ইজ টাইম ইউ ওয়েন্ট দেয়ার, এটাই উপযুক্ত সময় তোমার সেখানে যাওয়ার। এই যে আমরা V2 দিলাম, ওয়েন্ট। তাহলে কিন্তু রাইটস ফর্ম অফ ভার্ব শেষ হয়ে গেল। আমাদের কিন্তু কোনো নিয়ম পড়া লাগলো না, আমরা কিন্তু কোনো রুলস মুখস্থ করি নাই। আমরা মোটামুটি দেখলাম যে আমরা 5টা যে ফর্ম আছে আমাদের ভার্বের, এই 5টা ফর্ম কিন্তু আমরা কোথায় কোথায় বসে এই জায়গাটা কিন্তু আমরা চিনে ফেললাম। এই জায়গা চেনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই 5টা ফর্ম বসাইতে পারবো। তার মানে কিন্তু কোনো রুলস ছাড়া আর ব্যতিক্রমে এই 3টা রুলস পড়লেই কিন্তু আমাদের রাইটস ফর্ম অফ ভার্বের কোনো সমস্যা হবে না।